আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, বাংলাদেশ থেকে বিয়ে করে ফিরে দুই বধূসহ 6 জন আটক বদরপুরে। চূড়াপথে বাংলাদেশে বিয়ে করে নিজ স্ত্রীকে পালিয়ে আসার পথে নববধূসহ ধরা পড়ল দুই যুবক, সঙ্গে আটক হয়েছেন আরও 2 জন। মোট 6 জনকে আটক করেছে বদরপুর রেল পুলিশ। বৃহস্পতিবার আদালতে হাজির করে করিমগঞ্জ সদর পুলিশ তাদের রিমান্ডে নিয়ে গেছে। ধৃতদের মধ্যে বাংলাদেশের 2 নববধূ ছাড়া বাকি 4 জনই পশ্চিমবঙ্গের। এরা সবাই পৃথকভাবে বাংলাদেশ গেলেও ধরা পড়ছেন একসঙ্গে। ধৃতরা হলেন দীপক দাস, রুবেল দেবনাথ, মিতা দাস, মেরি দাস, বিকাশ দাস ও জিত্তলাল দাস। জানা গেছে, 2 দিন আগে বদরপুর স্টেশনে তাদের আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশ থেকে আসছে বলে স্বীকার করে নেয় পুলিশের কাছে। বৃহস্পতিবার তাদের করিমগঞ্জ আদালতে হাজির করানো হয়। ধৃতদের সঙ্গে কথা বলে জানা যায়, পশ্চিমবঙ্গের পশ্চিম গঙ্গাধরপুর জেলার কুষ্টিয়া থানার বাসিন্দা জিত্তলাল বিয়ের জন্য মাসখানেক আগে চুরাইপথে বাংলাদেশের চট্টগ্রাম গিয়েছিলেন। সেখানে মিতা দাস নামের এক মেয়েকে বিয়ে করেন তিনি। পরে দালালদের স্ত্রীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে ভারতে রওনা দেন। এদিকে রাস্তায় তাদের পরিচয় হয় পশ্চিমবঙ্গের সাঙ্গী জাহানপুর জেলার অপর যুবক বিকাশ দাসের সঙ্গে। তিনিও কদিন আগে বিয়ের জন্য চুরাইপথে বাংলাদেশ পাড়ি দিয়েছিলেন। তিনিও একই বয়ে চট্টগ্রাম গিয়ে সেখানকার এক যুবতীকে বিয়ে করে দালাল মারফত বাড়ি ফিরছিলেন। এই একই দালাল মারফত পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দীপক দাস ও রুবেল দেবনাথের সঙ্গে পরিচয় হয়। এই দুজন নোয়াখালীতে তাদের নিকটাত্মীর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। একই দালাল ধরে তারা সবাই ভারতে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। দালাল তাদের আগরতলার আখাউড়া সীমান্ত দিয়ে বর্ডার পার করিয়ে দেয়। এরপর তারা একসঙ্গে ট্রেনে চেপে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু বদরপুর আসার পর পুলিশ তাদের আটক করে বৃহস্পতিবার তাদের সবাইকে পুলিশ 2 দিনের রিমান্ডে নিয়ে গেছে বলেও জানা গেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে জিত্তলালের মা চন্দনা জানান, ফেসবুকের মাধ্যমে মিতার সঙ্গে পরিচয় হয় জিত্তর। এরপর গত কয়েকদিন আগে তাকে বিয়ে করার জন্য আগরতলা হয়ে বাংলাদেশে চলে যায় তার ছেলে। 2 দিন আগে জানতে পারেন তার ছেলে ও বউকে পুলিশ আটক করেছে, জানান চন্দনা দেবী। অপরদিকে মুসলিম বিয়ে রেজিস্ট্রেশন আইন বাতিলের রিপিলিং বিল পেশ। মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে অর্ডিন্যান্স জারি করে সরকার আগেই বাতিল করেছে 1935 সালের দিয়ে আসা মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট। বাকি রয়েছে শুধু আনুষ্ঠানিকতা। বিধানসভায় প্রণয়ন করা আইন বাতিল করতে বিল আনতে হয় বিধানসভাতেই। সেই আনুষ্ঠানিকতা পূরণের লক্ষ্যে বিধানসভায় রিপিলিং বিল পেশ করল সরকার। সেই বিলের মাধ্যমে পাকাপাকিভাবে বাতিল হবে 1935 সালের দিয়ে আসা মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট। গত ফেব্রুয়ারি মাসে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে মুসলিম বিয়ে রেজিস্ট্রেশনের পুরো আইন বাতিল করেছে সরকার। অর্ডিন্যান্স জারি করে সেই কাজ করা হয়েছে। 1935 সালের আইনের বদলে নতুন আইনের রূপরেখাও প্রস্তুত। গত বুধবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে দি আসাম কম্পালসারি রেজিস্ট্রেশন অফ মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স বিল 2024। বিধানসভার চলতি অধিবেশনেই পেশ করা হবে নতুন বিল। প্রস্তাবিত সেই আইনে মুসলিম বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। তবে আগের পদ্ধতিতে কাজীর হাতে আর থাকবে না মুসলিম বিয়ের রেজিস্ট্রেশনের অধিকার। কাজীর বদলে সরকারের সাব রেজিস্ট্রারদের হাতে থাকবে মুসলিম বিয়ে রেজিস্ট্রেশনের ক্ষমতা। তবে প্রস্তাবিত আইনে মুসলিম বিয়ের পদ্ধতিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুসলিম বিয়ে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে নতুন আইন প্রণয়নের আগে পুরনো আইন বাতিল করতে হবে। তাই বিধানসভায় পেশ করা হয়েছে এ সংক্রান্ত রিপিলিং বিল। চলতি অধিবেশনেই শাসক বিরোধীর প্রতিবাদের মাধ্যমে গৃহীত হবে সেই বিল। অপরদিকে পঞ্চায়েতের সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিয়ে এবার উত্তপ্ত হতে চলেছে করিমগঞ্জ। জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলা আয়ুক্ত মৃদুল যাদবের সঙ্গে সাক্ষাৎ করে ডিলিমিটেশনের পদ্ধতি নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন। বিষয়টি নিয়ে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান, গত 6 আগস্ট দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জিপি, এপি এবং জেলা পরিষদ এলাকার সীমানা পুনর্বিন্যাস নিয়ে নিলামবাজার সার্কল কার্যালয় থেকে যে ড্রাফট কপি জেলা পরিষদের সিইওর কাছে জমা পড়েছে, সেটা এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এই ড্রাফট কপিতে ডিলিমিটেশনের যে পদ্ধতি দেখানো হয়েছে সেটা রীতিমতো উদ্বেগজনক। আর এজন্যই গোটা বিষয়টি তুলে ধরে জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র দেওয়া হয়েছে জেলা কংগ্রেসের তরফে। রজত চক্রবর্তী বলেন, দক্ষিণ করিমগঞ্জ ডেভেলপমেন্ট ব্লকের অধীনে থাকা বর্তমানের 16টি জিপি সরিয়ে আরও 28টি জিপিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ড্রাফট কপিতে জিপিগুলোর বর্তমান অবস্থান এবং বিশেষ করে যোগাযোগের বিষয়টিকে পুরোপুরিভাবে গুরুত্ব দেওয়া হয়নি। খেয়াল করা হয়নি ভৌগোলিক অবস্থান। দক্ষিণ করিমগঞ্জ ডেভেলপমেন্ট ব্লক থেকে ওই সকল জিপির সঙ্গে যোগাযোগ করা দুষ্কর হয়ে দাঁড়াবে। তিনি বলেন, বিজেপি রাজনৈতিক ফায়দা নিতে এমনতর ডিলিমিটেশন করতে চাইছে। এর ফলে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হবেন সাধারণ জনগণ। তিনি জানান, গোটা বিষয়টি জেলা আয়ুক্তকে জানানো হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো ড্রাফট কপি নিয়ে দুশ্চিন্তা না করতে
কংগ্রেস প্রতিনিধি দলকে বলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। তিনি আশ্বস্ত করে বলেন আগামী 30 অথবা 31 আগস্ট ফাইনাল ড্রাফট কপি প্রকাশ করা হবে। এরপর অজর আপত্তি বা সংশোধনের জন্য লিখিতভাবে জানানোর জন্য 1 সপ্তাহ থেকে 10 দিন সময় থাকবে। ফলে প্রকাশিত ড্রাফট কপির বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে। এরপর সরকারি তরফে সিদ্ধান্ত নেওয়া হবে। জেলা কংগ্রেস সভাপতি বলেন জেলা আয়ুক্তের কথা মতো তারা 30 ও 31 আগস্ট পর্যন্ত অপেক্ষা করবেন। ড্রাফট প্রকাশিত হলে প্রয়োজন বোধে অভিযোগ দায়ের করা হবে। দক্ষিণ করিমগঞ্জের পঞ্চায়েত পর্যায়ে যে ডেলিমিটেশন এখন দেখা যাচ্ছে তা বহাল থাকলে কংগ্রেস জন আন্দোলন গড়ে তুলবে। জেলা আয়ুক্তের সঙ্গে ড্রাফট নিয়ে আলোচনায় উপস্থিত ছিলেন উপসভাপতি বদরুল হক, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল ওয়ারিস, হুসেন আহমেদ চৌধুরী ও আইনজীবী রিনাত চক্রবর্তী, জেলা কংগ্রেস লিগ্যাল সেলের চেয়ারম্যান আইনজীবী হুসেন আহমেদ চৌধুরী ও আসাম প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আইনজীবী মমতাজ বেগম প্রমুখ। অপরদিকে আগামী 1 সেপ্টেম্বর থেকে সারা দেশে শুরু হবে বিজেপির সদস্য ভর্তি অভিযান কার্যসূচি। এ নিয়ে দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে আসামে শুরু হবে সদস্য ভর্তি অভিযান। এজন্য দল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর অঙ্গ হিসেবে বশিষ্ঠ দলের মুখ্য কার্যালয়ে একটি কর্মশালার আয়োজন করে প্রদেশ বিজেপি। এই কর্মশালায় অংশ নেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা, রাজ্য প্রভারী হরিশ দ্বিবেদী, সদস্য অভিযানের উত্তর পূর্ব আহ্বায়ক রাজদীপ রায়, সাধারণ সম্পাদক পল্লব লোচন দাস সহ দলীয় নেতা কর্মীরা। অনুষ্ঠানে প্রদেশ সভাপতি ভবেশ কলিতা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 সেপ্টেম্বর সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছ থেকে সদস্যপদ নবীকরণ করবেন। এর পরবর্তী পর্যায়ে 2 সেপ্টেম্বর থেকে রাজ্য স্তরে এই অভিযান শুরু হবে। প্রতিটি অঞ্চলে যাতে সদস্য অভিযান সুচারুভাবে সম্পন্ন হয় সেজন্য রাজ্য বিজেপির 39টি সাংগঠনিক জেলাতেই আগামী 28 আগস্ট পর্যন্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এই অভিযানের মূল লক্ষ্য 10 কোটির বেশি কর্মীকে যুক্ত করা। এই অভিযানের 4টি পদ্ধতি হচ্ছে মিসড কল, কিউআর কোড, নমো অ্যাপ এবং বিজেপি.org ওয়েবসাইট। এই 4 পদ্ধতির মাধ্যমে যে কেউ বিজেপির সদস্যপদ গ্রহণ করতে পারবেন। কর্মশালায় উপস্থিত থেকে প্রদেশ বিজেপি সভাপতি বলেন জাতীয় সমিতির নির্দেশ অনুযায়ী 2 সেপ্টেম্বর থেকে আসামে শুরু হবে সদস্য নবীকরণ ও নতুন সদস্য ভর্তি অভিযান। যেহেতু 6 বছরের পর সদস্য নবীকরণ করা হয় সেজন্য বর্তমানের সব সদস্যই নবীকরণ করবেন। প্রদেশ বিজেপির বর্তমান সদস্য থেকে 20% বেশি নতুন সদস্য ভর্তির লক্ষ্য রেখেছে বিজেপি। অপরদিকে রাজ্যের সব চাকরিতে আবেদনের জন্য তফসিলি জাতি এবং তফসিলি জনজাতির প্রার্থীদের কোনো অর্থ দিতে হবে না। এই 2 সম্প্রদায়ের মানুষ বিনা শুল্কে যে কোনো পদে আবেদন করতে পারবেন। রাজ্যের পরিষদীয় মন্ত্রী পীযূষ হাজারিকা বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি বিল রাজ্যের বিধানসভায় পেশ করেন। মুখ্যমন্ত্রীর তরফে পেশ করা এই বিলে বলা হয়েছে চাকরিতে সাধারণ প্রার্থীরা আবেদন করতে হলে অর্থ দিয়ে আবেদন জানাতে হয়। কিন্তু এর আগে তফসিলি জাতি এবং তফসিলি জনজাতিরা সাধারণ প্রার্থীদের চেয়ে অর্ধেক টাকায় সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে পারতেন। কিন্তু এই বিল পাশ হলে সরকারি চাকরিতে আবেদন করার জন্য তফসিলি জাতি এবং তফসিলি জনজাতিদের কোনো ধরনের অর্থ দিতে হবে না। এর আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক বিবৃতিতে ঘোষণা করেছিলেন আগে সব সম্প্রদায়ের প্রার্থীকে সরকারি চাকরিতে আবেদনের জন্য ন্যূনতম অর্থ দিতে হতো, কিন্তু এখন থেকে তফসিলি জাতি এবং তফসিলি জনজাতির প্রার্থীরা রাজ্য সরকারের যে কোনো পদে আবেদন করলে তাদের কোনো অর্থ দিতে হবে না। অপরদিকে শিলচর শিলং পট্টিস্থিত চৌধুরী আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে আগামী 25 আগস্ট রবিবার বিনামূল্যে চোখের সানি শনাক্তকরণ শিবির আয়োজিত হবে শিলকুড়ির দরমখাল চা বাগানে। এই শিবির আয়োজনের ব্যবস্থা করেছেন ক্যাম্প ম্যানেজার তথা সেন্টারের কোঅর্ডিনেটর দেবজ্যোতি দাস। এদিন স্কুল প্রাঙ্গণে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলবে এই শিবির। শিবিরে হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চক্ষু পরীক্ষা করবেন। এতে যাদের চোখে সানি শনাক্ত হবে তাদের সম্পূর্ণ বিনামূল্যে চৌধুরী আই হসপিটালে অপারেশন করা হবে। ইচ্ছুক রোগীদের নির্ধারিত সময়ের আগে শিবিরে উপস্থিত থেকে নিজেদের নাম নথিভুক্ত করানোর জন্য এক বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন চৌধুরী আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর এইচ.কে চৌধুরী। অপরদিকে পুর নির্বাচন শিলচরবাসীকে হাইকোর্টে পিআইএল করতে বললেন মুখ্যমন্ত্রী। ভোট চেয়ে হাইকোর্টে জনগণের পক্ষ থেকে মামলা হলেই 1 মাসের মধ্যে নির্বাচন হবে। বড়জেলেঙ্গায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রায় 6 বছর ধরে কোনো পুরসভায় কোনো জনপ্রতিনিধি না থাকায় উন্নয়নের মুখ তুবড়ে পড়েছে বলে নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীকে সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন হাইকোর্টে মামলা চলছে, সরকার এ নিয়ে লড়ছে। তবে মামলায় মুভ করলে জনগণ বা কোর্ট মনে করে রাজনৈতিক স্বার্থে সরকার লড়ছে। তাই শিলচরের জনগণ পিআইএল মামলা করে কোর্টে নির্বাচন চাইতে হবে। জনগণ সরব হলেই 1 মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে। কিন্তু এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন সাংসদ বা বিধায়ক চাইলে নির্বাচন হবে।
এবার কিন্তু শিলচরের জনগণকে কোর্টের দিকে ঠেলে দিলেন। উল্লেখ্য, পুর নিগমে অন্তর্ভুক্ত করায় ছোট দুধপাতিল মাসুঘাট এলাকা থেকে একাধিক মামলা কোর্টে রয়েছে। অপরদিকে নেপালের নদীতে ছিটকে পড়ল ভারতের বাস, সলিল সমাধি 14 জনের। নেপালের নদীতে ছিটকে পড়ল ভারতের বাস। আজ সকাল সকাল এলো মর্মান্তিক দুঃসংবাদ। নেপালের তানাহুন জেলায় মারসেংদি নদীতে পড়ে যায় বাসটি। উত্তরপ্রদেশ থেকে 40 জন যাত্রী নিয়ে আসছিল বাসটি। পুখরা থেকে যাচ্ছিল কাঠমান্ডুর দিকে। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বাসটি। এই ঘটনায় এখনো পর্যন্ত 14 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত আরও 16 জন। তানাহুন জেলার ডিএসপি দীপ কুমার রায় জানিয়েছেন, এখনো পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত বাসটি মারসিংদি নদীর তীরেই পড়ে রয়েছে। অন্তত 10 জন যাত্রীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয় পুলিশ জানিয়েছে বাসের 40 জন যাত্রী ভারতীয় পর্যটক। অপরদিকে মারপিটের মামলা থেকে অব্যাহতি পেলেন প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। করিমগঞ্জের অতিরিক্ত মুখ্য ন্যায়দণ্ডাধীশ এক রায় দান করে 2011 সালের এক মামলার নিষ্পত্তি করেন। মারপিটের ওই মামলা থেকে বিধায়ক সিদ্দিক আহমেদ, মাহবুবুর রহমান, আব্দুল শহীদ সহ আরও কয়েকজনকে মুক্তি দেয় আদালত। নিলামবাজারের গার্লস হোস্টেল নির্মাণে দুর্নীতি সহ সরকারি অর্থ ব্যয় করা নিয়ে বিভিন্ন সময় অভিযোগ উত্থাপন হয়। গার্লস হোস্টেলের জায়গা পরিবর্তন সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উত্থাপন করে সিএম ভিজিলেন্স তদন্ত করানো হয়। এছাড়া সে সময় বিভিন্ন বিভাগীয় তদন্ত হয়। বারৈগ্রাম এলাকার রেজাউল করিম সহ বেশ কয়েকজন বিধায়কের দুর্নীতির প্রতিবাদে সরব হন। 2011 সালের 21 জানুয়ারি গুয়াহাটি থেকে তদন্ত করতে আসা দলের সামনে বিধায়ক এবং তার লোকজনের সঙ্গে রেজাউল করিম এবং অন্যান্যদের হাতাহাতি শুরু হয়। পরবর্তীতে তা থানা পর্যন্ত গড়ায়। পুলিশ মারপিটের মামলা থেকে সিদ্দিক আহমেদের নাম বাদ দিয়ে আদালতে চার্জশিট জমা দেয়। সেই চার্জশিটের বিরুদ্ধে নারাজি করেন প্রতিপক্ষ। পরবর্তীতে আদালত বিষয়টিকে হস্তক্ষেপ করে সিদ্দিক আহমেদের নামে মামলা চালাতে নির্দেশ দেয়। দীর্ঘদিন করিমগঞ্জের আদালতে মামলা চলার পর অবশেষে 7 জনের সাক্ষ্য প্রমাণ সংগ্রহের মাধ্যমে অতিরিক্ত ন্যায়দণ্ডাধীশ সিদ্দিক আহমেদকে সেই মামলা থেকে অব্যাহতি দেন। বিধায়কের পক্ষে মামলা লড়েন আইনজীবী বাচ্চু চক্রবর্তী এবং জাকির হোসেন। মামলার যাবতীয় তথ্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন বাচ্চু চক্রবর্তী। অপরদিকে করিমগঞ্জ জেলার 5টি হজ সেবা কেন্দ্রের নাম জানিয়ে দেওয়া হয়েছে। এই কেন্দ্রগুলি হচ্ছে হজ সেবা কেন্দ্র কানিশাইল করিমগঞ্জ। দায়িত্বে রয়েছেন শাহিন উদ্দিন চৌধুরী। মোবাইল নম্বর হলো 9365055923। পাশাপাশি হজ সেবা কেন্দ্র বদরপুর, এম বাজারের নিকটে এএস কমপ্লেক্স বদরপুর। আব্দুল মুনিম 6001413691। হজ সেবা কেন্দ্র নিলামবাজার, লঙ্গাই রোড, বড় মসজিদের কাছে আইটেক কম্পিউটার। দায়িত্বে জাকির হোসেন চৌধুরী। মোবাইল নম্বর 7399100973। হজ সেবা কেন্দ্র রাতাবাড়ি, কাজির বাজার জামে মসজিদের কাছে। দায়িত্বে মুজাক্কির হোসেন 6003757597। এছাড়া হজ সেবা কেন্দ্র পাথারকান্দি, মেইন রোড পাথারকান্দি আইবি স্টোরের কাছে। দায়িত্বে মুস্তাফা আহমেদ 9365289672। গত 19 আগস্ট করিমগঞ্জ জেলা হজ কমিটির অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুসারে করিমগঞ্জের অতিরিক্ত জেলা আয়ুক্ত এই হজ সেবা কেন্দ্রগুলির তালিকা জানিয়ে দিয়েছেন। এতে করিমগঞ্জ জেলা হজ কমিটির যুগ্ম সচিব হিসাবে বাহাউদ্দিন চৌধুরীকে নির্বাচিত করা হয়েছে বলে ওই বৈঠকে স্থির করা হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।